হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপে ডেনমার্কে পিআর বা সেটেলমেন্ট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আজকে আমি কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা বা কোনো ওয়েবসাইট অথবা কোনো স্পেসিফিক ইনফরমেশন শেয়ার করছি না। আজকে আমি শুধুমাত্র আমার নলেজ বা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমার কিছু থট বা ওপিনিয়ন ম্যানিফেস্ট করার চেষ্টা করব। সেই সাথে কিছু এক্সাম্পল দিয়েও বোঝানোর চেষ্টা করব যে এই প্রসেসটাতে কেন আমরা অন্যদের তুলনায় একটু পিছিয়ে আছি। আমরা যারা বিদেশে পড়তে আসি তাদের সিংহভাগেরই সম্ভবত প্ল্যান থাকে যে বিদেশে সেটেল হওয়ার। হ্যাঁ, এক্সেপশন যে নাই তা কিন্তু না, অনেকেই শুধু লেখাপড়ার উদ্দেশ্যেই আসেন এবং ইন্টেনশন থাকে যে লেখাপড়া শেষ করে দেশেই ফিরে যাবেন, বাট আমার মতে সংখ্যাটা খুবই কম। আচ্ছা, মূল কথায় আসি, ডেনমার্কে সেটেল হওয়া যায় কিনা। আমার যেটা মনে হয় বা আমার অভিজ্ঞতা অনুযায়ী যেটা আমি বলবো যে বৈধভাবে যে কোনো দেশে যাওয়া হোক না কেন, সেখানে সেটেল হওয়ার জন্য কোনো না কোনো প্রসেস অবশ্যই থাকবে। কোনো কোনো দেশে একটু আর্লি সেটেল হওয়া যায়, আবার কোনো কোনো দেশে হয়তো এই সময়টা একটু বেশি লাগে। তো ডেনমার্কের ক্ষেত্রে এই সময়টা একটু বেশিই লাগে। বাট আমার দেখা এখন পর্যন্ত আমার পরিচিত এমন অনেককে আমি পেয়েছি যারা অলরেডি এখানে পিআর নিয়ে আছেন এবং পাসপোর্টের জন্য অ্যাপ্লাইও করে ফেলেছেন। তো ডেনমার্কে সেটেল হওয়া যায় কি না, আমার কাছে সংক্ষেপে এর অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ, ডেনমার্কে সেটেল হওয়া অবশ্যই সম্ভব। এখন আসি এই প্রসঙ্গে যে তাহলে মানুষ কেন বলে যে ডেনমার্কে সেটেল হওয়া যায় না বা পিআর পাওয়া যায় না। এটার পিছনে মূলত অনেকগুলো কারণ আছে, বাট প্রাইমারি অ্যান্সার হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা স্পেশালি বাঙালিরা সবসময় সব কিছুতে অনেক শর্টকাট খুঁজি, অনেক কম এফোর্টে কম সময়ে সাকসেস চাই। ইনফ্যাক্ট আমি বলবো আমিও চাই। তো এখন অনেকেই হয়তো বলবেন যে কেন অন্যান্য দেশের মানুষরা কি হচ্ছে কম সময় সেটেলমেন্ট চায় না। হ্যাঁ, তারা কম সময় সেটেলমেন্ট চান, কিন্তু যেই কাজের জন্য যতটুকু এফোর্ট দেওয়ার প্রয়োজন তারা তার চেয়ে বেশি দেওয়ার জন্যই প্রিপেয়ার থাকেন। ইভেনচুয়ালি তারা আমাদের চেয়ে প্রতিযোগিতায় বেশ কিছুটা এগিয়ে থাকেন। এখানে একটা কথা মেনশন করা খুবই জরুরি যে সবাইকে আবার এক কাতারে ফেলা যাবে না। এখানে ডেনমার্কে আমি অনেককেই দেখেছি এবং দেখছি যে তারা অনেক বাঙালিকেই দেখেছি যে তারা প্রতিনিয়ত নিজেদের পজিশনকে বেটার করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বাট হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে এই রেশিওটা অন্যান্য দেশের মানুষের তুলনায় কম। এখন আমি কয়েকটা এক্সাম্পল শেয়ার করতে চাই। আই বিলিভ যে এই এক্সাম্পলগুলো অনেকগুলো বিষয় ক্লারিফাই করতে হেল্প করবে। আমার ওয়ার্ক প্লেসে আমার একজন ইন্ডিয়ান কলিগ আছেন যিনি এখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ করছেন। উনি সম্ভবত লাস্ট সেমিস্টারে আছেন এবং থিসিস করছেন। তো খুব স্বাভাবিকভাবেই নিয়ম অনুযায়ী উনি আফটার স্টাডি মাত্র 6 মাস সময় পাবেন ওনার জব সার্চিং পিরিয়ড হিসেবে। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আফটার স্টাডি আপনার প্ল্যান কী। উনি আমাকে উইদাউট এনি হেজিটেশন বললেন যে আমার প্ল্যান হচ্ছে হোয়াইট কলার জব সার্চ করা। তো আমি বেশ একটু অবাকই হলাম যে মাত্র 6 মাসে উনি হোয়াইট কলার জব খোঁজার জন্য ট্রাই করবেন, এই প্ল্যান ওনার। এখানে আই হোপ যে সবাই হোয়াইট কলার জবটা কি সেটা জানেন। তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি তো মাত্র 6 মাস সময় পাবেন আফটার স্টাডি জব খোঁজার জন্য, তো এই অল্প সময়ে কি আপনি হোয়াইট কলার জব ম্যানেজ করতে পারবেন? ডেনমার্কে তো এটা খুবই ডিফিকাল্ট সোফার আমি যতদূর জানি। তো উনি আমাকে রিপ্লাই করেছিলেন যে আই নো ইটস ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল, রাইট? অনেকেই পাচ্ছেন, সো আমি কেন না, চেষ্টা করতে তো সমস্যা নাই। আর তাছাড়া আমি আমার থিসিস কমপ্লিট করার জন্য আরও 6 মাস পাচ্ছি। তো এই 6 মাসে আমি চেষ্টা করছি এসএপি বা স্যাপ যে কোর্সটা এটাও করতে, যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ভারী হয়। তো আচ্ছা, এখানে একটু বলে রাখি যে ডেনমার্কে বিজনেস ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে জবগুলো আছে সেখানে এসএপি বা স্যাপ কোর্সটা কিন্তু বেশ ডিমান্ড ক্যারি করে। তো কারো যদি এই কোর্সটা করা থাকে আপনারা সিভিতে কিন্তু মেনশন করতে পারেন। তো যেটা বলছিলাম যে এই 6 মাসের টাইম ফ্রেমেও কিন্তু উনি এই প্রসেসটাতে নিজেকে ফিট ইন করার চেষ্টা করে যাচ্ছেন, যেখানে আমরা বাঙালি স্টুডেন্টরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে আছি তারা 3 বছর সময় পেয়েও এই চিন্তাটা করি না। অন দ্য আদার হ্যান্ড আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেন যে আপু, আমি স্টুডেন্ট ভিসায় এসে লেখাপড়া না করে শুধু কাজ করতে পারবো কিনা। তার মানে হচ্ছে যে আসলে স্টাডি কমপ্লিট করার ইন্টেনশনটা আমাদের প্রপারলি নাই। ইনফ্যাক্ট এখানে এসে ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে মুভ করা স্টাডি কমপ্লিট না করে, এই রেশিওটাও কিন্তু এই সংখ্যাটাও কিন্তু আমাদের বাঙালি স্টুডেন্টদের মধ্যেই বেশি।
যার কারণে আমরা অনেক পিছিয়ে আছি আমি বলবো। আর হ্যাঁ, এটা অবশ্যই সত্যি কথা যে এই একটা এক্সাম্পল দিয়ে আমি হয়তো সবাইকে বিচার করতে পারি না, বাট অন্যান্য দেশের স্টুডেন্টদের সাথে আমাদের বাঙালি স্টুডেন্টদের মানসিকতার এই যে পার্থক্যটা, এটা আসলে নোটিসেবল। এবার সেকেন্ড এক্সাম্পল হিসেবে আমি আমার ইউনিভার্সিটির আমার কোর্সের একজন বাঙালি আপুর কথা মেনশন করব, যিনি এখানে স্টুডেন্ট জব করছেন। স্টুডেন্ট জবটা হচ্ছে অনেকটাই বাংলাদেশের কর্পোরেট জব বা ডেস্ক জবের মতো। তো এখানে স্টুডেন্ট জব পাওয়াটা, ড্যানিশ ল্যাঙ্গুয়েজ না জানলে স্টুডেন্ট জব পাওয়াটা অনেকটাই আমি বলবো সোনার হরিণের মতো। আমি নিজেও এই স্টুডেন্ট জবের জন্য ট্রাই করেছিলাম, 3-4টা অর্গানাইজেশনে মনে হয় আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, কোনো রেসপন্স পাইনি, তারপরে হাল ছেড়ে দিয়ে সার্ভাইভাল জব কন্টিনিউ করেছি। তো আমি যখন আপুকে জিজ্ঞেস করেছিলাম যে আপু আপনি কিভাবে এই জব ম্যানেজ করতে পেরেছিলেন, আপু আমাকে যেটা বললেন সেটা হচ্ছে 7 মাস টানা প্রত্যেক দিন অন অ্যান এভারেজ উনি 8-10টা অ্যাপ্লিকেশন করতেন এবং ওনার ইমেইলে থাউজেন্ডস অফ রিজেকশন মেইল আছে, এরপরও উনি চেষ্টা করেই গেছেন এবং দেখেন ইভেনচুয়ালি আফটার 7 মান্থস উনি এই জব ম্যানেজ করতে পেরেছেন। তখন আপুর এই কথা শুনে আমি নিজের সাথে ওনার সিচুয়েশন কম্পেয়ার করলাম, যেখানে আমি অনলি 3-4টা অর্গানাইজেশনে অ্যাপ্লিকেশন করে রেসপন্স পাইনি বলে হাল ছেড়ে দিয়েছি, সেখানে আপু মোর দেন 1000 রিজেকশনের পরেও চেষ্টা করে গেছেন। সো রেজাল্ট হচ্ছে আজকে উনি একটা স্টুডেন্ট জব করছেন আর আমি হচ্ছে সার্ভাইভাল জব করছি। দ্যাটস দ্য ডিফারেন্স। এখন এই এক্সাম্পলগুলো টানার কারণটা বলি। ডেনমার্কে সেটেলমেন্টের জন্য যে মূল ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে অন্যতম প্রধান হলো এই জব আর ল্যাঙ্গুয়েজ। এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলতে পারলে ডেনমার্কে পিআর বা সেটেলমেন্ট প্রসেসটা অলমোস্ট 70% এক্সপেডাইট হয়ে যায়। আর এই দুইটার প্রতি আমাদের মানুষের অনীহা বা প্রোক্রাস্টিনেশনটা সবচেয়ে বেশি, যার কারণে আমরা নিজেরাও এই প্রসেসে পিছিয়ে থাকি এবং অন্যদেরকেও ডিসকারেজ করি। এটা অবশ্যই নোটওয়ার্দি যে ডেনমার্ক ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি না, এটা খুবই ছোট একটা কান্ট্রি। এখানকার সরকার এটাই চায় যে আপনি এখানে আসবেন, টাকা পয়সা ইনভেস্ট করে লেখাপড়া করবেন, এখানে কাজ করবেন, কাজ করে এখানকার অর্থনীতির চাকা সচল রাখবেন এবং একটা সার্টেন পিরিয়ড পরে আপনি নিজের দেশে ফিরে যাবেন। এখানকার সরকার চায় না যে আপনি এখানে এসে ফ্যামিলি গ্রো করবেন বা এখানে পপুলেশন বাড়বে, না, এটা তাদের কাছে একদমই ওয়েলকামিং না, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করে না। সো আমার মনে হয় ডেনমার্কে পিআর বা সেটেলমেন্টের জন্য এটা অনেক বড় একটা বাধা যে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে আলাদা আলাদা করে পিআর এর সব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। অন্যান্য ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রিগুলোর মতো এখানে এমন হয় না যে আপনি পিআর বা সিটিজেনশিপ পেয়ে গেলেন, আপনার থ্রুতে আপনার স্পাউস বা আপনার চিলড্রেনও হচ্ছে সেই অধিকার পেয়ে গেল। এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি মেম্বারকে আলাদা আলাদা করে পিআর প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। তো আমার মনে হয় যে ডেনমার্কে সেটেলমেন্টের জন্য চেষ্টা না করার যে অনীহা, চেষ্টা করার যে অনীহা, এটার পিছনে এটা অনেক বড় একটা রিজন। কারণ সবার পক্ষে সম্ভব না সবসময় এই প্রসেসটা মেনটেন করে গো থ্রু করা। সো ইন কনক্লুশন আমি এটাই বলবো যে ডেনমার্কে সেটেল হওয়া অবশ্যই সম্ভব এবং ডেনমার্ক খুবই রিচ একটা কান্ট্রি, এখানে ইনকাম অনেক ভালো, খুবই সুখী সমৃদ্ধ একটা কান্ট্রি, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে। আপনারা যদি প্রথম থেকে ইন্টেনশন নিয়ে ধৈর্য নিয়ে লেগে থাকেন তাহলে ডেনমার্কে সেটেল হওয়া অবশ্যই সম্ভব। যদি আপনাদের ফ্যামিলি মেম্বারদের এই প্রসেসটা আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য সাপোর্টিভ হয় তাহলে আমি বলবো যে অবশ্যই চেষ্টা করা সম্ভব, চেষ্টা করতে তো দোষ নাই। সো পিআর রিলেটেড বা সেটেলমেন্ট রিলেটেড যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে আপনাদের কমেন্ট রিচ করার জন্য এবং আপনাদেরকে রিপ্লাই করার জন্য। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকসে। আল্লাহ হাফেজ।